সবাইকে নমস্কার এবং আদাব। তো ভাইয়া আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের 12 নম্বর অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তনের আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমাদের টপিকটা হইতেছে জীবের বংশগতি ও বংশগতির বস্তু। এখান থেকে আমাদের যা যা প্রশ্ন আসছে আমরা ব্যাখ্যা সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম এমসিকিউতে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো, বংশগতিবিদ্যার জনককে। দেখো আমাদের যে জীবন পাঠ, প্রথম অধ্যায়ে জীবন পাঠ আছে না আমাদের, এই যে এখানে কিন্তু আমাদের এই যে জীববিজ্ঞানটাকে কিন্তু অনেকগুলো শাখাতে ভাগ করা হয়েছিল, তাই না? এই যে বংশগতিবিদ্যা এটাকে বলা হয় জেনেটিক্স। এই যে বংশগতিবিদ্যা এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় জেনেটিক্স। ঠিক আছে, জেনেটিক্স। এই যে এটার জনক কাকে বলা হয় ভাইয়া? এটার জনক বলা হয় তোমার গ্রেগর জোহান মেন্ডেলকে। এই যে গ্রেগর জোহান মেন্ডেল আছে তাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। এখন এই যে মার্গুলিস কী করছিলেন ভাইয়া? তিনি এই যে আমাদের যে কি আছে, এই যে 5টা যে রাজ্য আছে না, কি কি রাজ্য ভাইয়া? এই যে 5টা রাজ্য আমি যদি একটু বলতে চাই, একটা হইতেছে মনেরা, এরপরে আরেকটা হইতেছে কি প্রতিষ্ঠা, আরেকটা হইতেছে ফানজাই, আরেকটা হইতেছে প্লান্টি, আর শেষ হইতেছে অ্যানিমেলিয়া। এই যে 5টা রাজ্যকে তিনি কি করছিলেন? 2টা সাব কিংডমে ভাগ করছিলেন, তাই না? 2টা অধিরাজ্যে ভাগ করছিলেন। এর মধ্যে এই যে মনেরার মধ্যে কোনটা ছিল? মনেরার মধ্যে ছিল হইতেছে তোমার প্রোক্যারিওটা, একটা অধিরাজ্য। এই প্রোক্যারিওটা। আর বাকি যে 4টা এগুলোকে তিনি ইউক্যারিওটা এই অধিরাজ্যে তিনি ভাগ করছিলেন। এই 2টা অধিরাজ্যে তিনি কী করছিলেন? ভাগ করছিলেন, তাই না? আচ্ছা, এরপর দেখো লিনিয়াস। এই যে এই লিনিয়াস হইতেছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাসবিদ্যা। এই ট্যাক্সোনমির জনক হইতেছে লিনিয়াস। এরপরে এই যে ডারউইন কি ভাইয়া? ডারউইন হইতেছে তোমার বিবর্তনবিদ্যা বা বিবর্তনবিদ্যা। এই বিবর্তনবিদ্যার জনককে ডারউইনকে বলা হয়। তো আমরা এতটুকু মোটামুটি জানতে পারলাম। তাহলে বংশগতিবিদ্যার জনককে গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয়। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলছে কোনটি বংশগতির প্রধান উপাদান? বংশগতির প্রধান উপাদান কি ভাইয়া? বংশগতির প্রধান উপাদান হইতেছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান কি? বংশগতির প্রধান উপাদান হইতেছে ক্রোমোজোম। কারণ কেন ক্রোমোজোম কেন? কারণ দেখো এই যে একটা সেল, মনে করে এই হইতেছে একটা কোষ। এটা কোষের ভিতরে কি থাকে ভাই? একটা কোষের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে ক্রোমোজোম। এবার ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে থাকে হইতেছে ডিএনএ। এই ডিএনএতে কি থাকে? থাকে হইতেছে জিন। ঠিক আছে, তো সব কোথা থেকে আসছে? ক্রোমোজোমের ভিতরে থেকে আসছে, তাই না? তো ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির প্রধান উপাদান বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি আরেকটু এক্সট্রা জিনিস জানতে চাই, এই যে লাইসোসোম কি করে ভাইয়া? আমাদের 2 নম্বর অধ্যায়ে কিন্তু দেওয়া আছে, জীবকোষ ও টিস্যু অধ্যায়। এই লাইসোসোম কি করে? লাইসোসোম হইতেছে তোমার জীবাণু বক্ষণ করে। কোষে যা জীবাণুগুলা প্রবেশ করে সেগুলোকে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কি করে? জীবাণু বক্ষণ করে বা ধ্বংস করে। এই নিউক্লিয়াস কি করে? সকল কোষের যে কাজগুলা সেকে কী করে? নিয়ন্ত্রণ করে, তাই না? নিউক্লিয়াস হচ্ছে কোষের সকল ক্লাস নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস না। সেন্ট্রোজোম কি ভাইয়া? সেন্ট্রোজোম হইতেছে প্রাণী কোষে কি করে? ওই যে কোষ বিভাজনের সময় এস্টার রশ্মি তৈরি করে। এস্টার রশ্মি তৈরি। ঠিক আছে, ওই যে আমাদের কোষ বিভাজনের সময় ওই যে প্রোমেটাফেজ আছে না, তখন কিন্তু এটা কিন্তু এস্টার রশ্মি তৈরি করছিল, তাই না? আচ্ছা, তাহলে এখানে আনসার কোনটা হবে? ক্রোমোজোম।
এটা হবে আনসার। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে। পরবর্তী প্রশ্নে বলছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? এটাকে বলা হয় তোমার কি, এটাকে বলা হয় বংশগতি। এটাকেই বলা হয় বংশগতি। এটাকেই বলা হয় বংশগতি। এই নীলটা দিলে মনে ভালো হবে। এই যেটাকে বলা হয় বংশগতি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলছে 4 নম্বর পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদান হইতেছে ডিএনএ। ক্রোমোজোমের প্রধান উপাদান কি ভাইয়া? ক্রোমোজোমের প্রধান উপাদান হইতেছে ডিএনএ। ডিএনএ। এখন এই যে ডিএনএর কিন্তু আরও কিন্তু নাম আছে। এই ডিএনএ কয়টা না আরও কিন্তু নাম আছে। কি কি নাম আছে ভাইয়া? দেখো একটা হইতেছে, এটাকে আমরা কি বলতে পারি? বংশগতি রাসায়নিক ভিত্তি। বংশগতির রাসায়নিক ভিত্তি। আরেকটা কি বলতে পারি? ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। বোঝা গেল? তাহলে এই যে ডিএনএ, এই ডিএনএকে কি বলা হয়? ডিএনএকে বলা হয় বংশগতিবিদ্যার বা বংশগতির রাসায়নিক ভিত্তি। এইটার নাম হইতেছে, আরেকটা হইতেছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। বললে কোনটা হবে? ডিএনএ হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যে আরএনএ, এই আরএনএ কি? আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অস্থায়ী পদার্থ। আরএনএ কি? আরএনএ হচ্ছে ক্রোমোজোমের অস্থায়ী পদার্থ। এরপরে যদি বলে তোমার জিন, জিন কি ভাইয়া? জিন হইতেছে তোমার বংশগতির নিয়ন্ত্রক। জিন কি? জিন হইতেছে বংশগতির নিয়ন্ত্রক। বংশগতির নিয়ন্ত্রক বললে কোনটা হবে? বংশগতির নিয়ন্ত্রক বললে হবে জিন। ঠিক আছে, আর যদি বলে বংশগতির ভৌত ভিত্তি, এখন আরেকটা কি বলতে পারে? আরেকটা বলতে পারে বংশগতির ভৌত ভিত্তি, তাহলে হবে ক্রোমোজোম। সবগুলা লিখে দিতেছি। ঠিক আছে, সবগুলাই এমসিকিউ। বংশগতির ভৌত ভিত্তি বললে কোনটা হবে? বংশগতির ভৌত ভিত্তি বললে হবে ক্রোমোজোম। ঠিক আছে, তাই দেখো আমরা কিন্তু একটা এমসিকিউর মাধ্যমে অনেকগুলো শিখে ফেলছি। তো প্রশ্ন কি আসছে? ক্রোমোজোমের প্রধান উপাদান কি? সেটা হবে ডিএনএ। এই ডিএনএকে আমরা আবার দুইভাবে বলতে পারি, বংশগতির রাসায়নিক ভিত্তি, আর একটা হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। আবার জিন কোনটা? জিন হইতেছে বংশগতির নিয়ন্ত্রক, বললে জিন হবে। বংশগতির ভৌত ভিত্তি বললে কোনটা হবে? ক্রোমোজোম হবে। দেখো বংশগতির রাসায়নিক ভিত্তি বললে হবে ডিএনএ, আর ভৌত ভিত্তি বললে হবে ক্রোমোজোম। ঠিক আছে, পারবো? আচ্ছা, তবে পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো তোমার জিন, তাই না? জিনের দ্বারা হয়ে থাকে। তো জিনটা কোথায় থাকে? জিনটা থাকে হচ্ছে ডিএনএতে। ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে। তো দেখো এখানে ক্রোমোজোম দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? ক্রোমোজোমই দেওয়া আছে, ক্রোমোজোম। ঠিক আছে, সেন্ট্রোজোম বললাম এস্টার রশ্মি। এই রাইবোজোম কি করে? রাইবোজোম হইতেছে প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করে, কোষে প্রোটিন তৈরি করে, তাই না? আর লাইসোসোম বলছিলাম কি? তারা জীবাণু ভক্ষণ করে। এরপর দেখো এই যে রাইবোজোম ভাইয়া, এই যে প্রোটিন তৈরি করে না, এ কারণে রাইবোজোমকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটাও একটু জেনে রাখো, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে, প্রোটিন তৈরির কারখানা। ঠিক আছে, এটা বলা হয়। আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা এখানে প্র্যাকটিস দেওয়া হয় নাই, সমস্যা নাই। আচ্ছা এখানে আমরা 2 নম্বর টাইপ ডিএনএ ও আরএনএ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো আমাদের কি বলছে, ডিএনএতে মোট কয়টি নাইট্রোজেন বেস থাকে? হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তার আগে দেখো এই ডিএনএ মানে কি ভাইয়া? ডিএনএ মানে হইতেছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা আমি যদি ডিএনএ যদি পূর্ণরূপে যদি লিখতে চাই, এখানে দেখো এই যে ডিএনএ মানে কি? ডিএনএ মানে হইতেছে
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর যদি আরএনএ যদি পুনরূপ লিখতে চাই তাহলে কি হবে, শুধুমাত্র রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখন দেখো এই যে ডিএনএর মধ্যে কী কী থাকে, এই ডিএনএর মধ্যে কী কী থাকে, এই ডিএনএর মধ্যে থাকে হইতেছে তোমার 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট থাকে বা শর্করা থাকে, এরপরে থাকে হইতেছে তোমার নাইট্রোজেন বেস থাকে বা নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষার থাকে, আরেকটা থাকে হইতেছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট, এগুলো থাকে হইতেছে তোমার ডিএনএতে, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এই যে নাইট্রোজেন যে ফসফেট আছে না, এই নাইট্রোজেন ফসফেট হইতেছে 2 ধরনের, এটা হইতেছে 2 ধরনের, একটা না একটা কি এদিকে লেখ, দেখো 2 ধরনের, একটা হইতেছে কি, একটা হইতেছে পিউরিন, এটা কিন্তু সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের প্রশ্ন কিন্তু আসে এগুলো থেকে, একটা হইতেছে পিউরিন আর একটা হইতেছে পাইরিমিডিন, পাইরিমিডিন, ঠিক আছে, এগুলো সবগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, পিউরিন আর পাইরিমিডিন। এখন পিউরিনের মধ্যে কি কি আছে, পিউরিনের মধ্যে আছে হইতেছে তোমার অ্যাডেনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে কি আছে, থাইমিন আর সাইটোসিন, থাইমিন আর কি সাইটোসিন। তাদের প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে হইতেছে ডিএনএতে মোট কয়টি নাইট্রোজেন বেস থাকে, 1 2 3 4টা, 4টা নাইট্রোজেন বেস থাকে। আনসার কোনটা হবে তাইলে, আনসার হবে তোমার খ নম্বরটা, 4টা নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি আরেকটু যদি বলি, এই যে অ্যাডিনিন আর থায়ামিন, এটা তারা কি থাকে, অ্যাডিনিন আর থায়ামিন তারা 2টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তারা কি থাকে, যুক্ত থাকে, যুক্ত থাকে। এরপরে এই যে গুয়ানিন আর সাইটোসিন তারা 3টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তারা কি থাকে, যুক্ত থাকে, তারা যুক্ত থাকে। এই যেগুলোকে কি বলা হয়, এই যে মাঝেরগুলোকে কি বলা হয়, এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। কয়টা আছে, 2টা, আর এখানে কয়টা, এখানে হাইড্রোজেন বন্ড কয়টা, এখানে হাইড্রোজেন বন্ড হইতেছে 3টা, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, বোঝা গেল। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এই যেখানে তোমাদের একটা ডিএনএ একটা চিত্র দেওয়া আছে, আমাদের বইয়ে এই ডিএনএ চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো এই দেখো ভাইয়া এই যে ডিএনএর মধ্যে দেখো এই যে অ্যাডিনিন, এই যে থাইমিন, 2টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে থাকে, এরপরে গুয়ানিন সাইটোসিন 3টা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমি যে বললাম না তোমাদের এখানে বললাম যে একটা ডিএনএর ভিতরে কী কী থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা বা কার্বোহাইড্রেট থাকে, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে অজৈব ফসফেট। তাহলে আমরা এই চিত্রে দেখি আমাদের এগুলো আছে কি না। এই যে দেখো, এগুলো মুছে দিই, এই যে দেখো এখানে এই যে এগুলো, এটা কি, এটা হচ্ছে অজৈব ফসফেট, ঠিক আছে। আর এই যেটা কি, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। এই দেখো আর এগুলো হইতেছে তোমার কি নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার, ঠিক আছে। এই যে 4 ধরনের নাইট্রোজেন ক্ষার আছে, দেখো এই যে চিত্র আছে এখানে, দেখো এই যে 4 ধরনের নাইট্রোজেন, অ্যাডিনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, এই 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক আছে, ঠিক আছে। আরএনএ আমাদের ডিএনএটা হইতেছে দ্বি সূত্রক, এই হইতেছে একটা সূত্রক, আর আরেকটা সূত্র কোনটা, এটা হইতেছে আরেকটা সূত্রক। কিন্তু আরএনএ দেখো, এই যে আরএনএ দেখো, আরএনএ কিন্তু শুধুমাত্র একটাই সূত্রক, ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কী বলছে দেখো, কোনটি ডিএনএতে অনুপস্থিত, কোনটা ডিএনএতে অনুপস্থিত। দেখো ভাই একটা জিনিস, আচ্ছা আমরা চিত্রে দেখি আমরা, দেখো এই যে ডিএনএতে কোন কোন ক্ষারক আছে, দেখো কোন কোন ক্ষার আছে, দেখো আছে অ্যাডিনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন, এই 4টা আছে, তাই না, আমরা এই 4টাই পড়ছি। কিন্তু দেখো আরএনএতে দেখো, আরএনএতে হইতেছে তোমার এই যে অ্যাডিনিন, অ্যাডিনিন ইউরাসিল সাইটোসিন গুয়ানিন, দেখো এখানে কিন্তু ইউরাসিল আছে, তাই না। তো আমি কী বললাম, ডিএনএতে
ডিএনএতে থাকে হইতেছে তোমার অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন, এই 4টা নাইট্রোজেন ক্ষারক থাকে। আবার আরএনএতে কি থাকে? আরএনএতে থাকে হইতেছে তোমার অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। দেখো অ্যাডিনিনের এখানেও থাকে, এখানেও থাকে, গুয়ানিন এখানেও থাকে, এখানেও থাকে, সাইটোসিন এখানেও থাকে, এখানেও থাকে। কিন্তু দেখো এই যে থায়ামিন, এই থায়ামিনটা কি ভাইয়া? এটা হইতেছে শুধুমাত্র ডিএনএতে থাকে, শুধুমাত্র ডিএনএতে থাকে। আর এই যে ইউরাসিল, এটা কি শুধুমাত্র আরএনএতে থাকে। তাহলে প্রশ্ন কি বলছে দেখো, কোনটি ডিএনএতে অনুপস্থিত? ইউরাসিল ডিএনএতে কিন্তু নাই। দেখো ইউরাসিল আছে কিনা, এই দেখো ঘ নম্বরে দেখো ইউরাসিল কিন্তু এটা কিন্তু অনুপস্থিত। বাকিগুলো কিন্তু দেখো ডিএনএতেও থাকে, আরএনএতেও থাকে। ঠিক আছে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, অ্যাডিনিন আর থাইমিন কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? দেখো ভাইয়া আমি কিন্তু এই যেখানে দেখাইছি, এই দেখো অ্যাডিনিন আর থাইমিন কী বন্ধন যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা। অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে 2টা হাইড্রোজেন বন্ধন, আবার গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে, ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন? ওয়াটসন আর ক্রিক কত সালে ডিএনএ অণুর গঠন আবিষ্কার করেন? তো এটা হইতেছে তোমার 1953 সালে। ঠিক আছে। সালগুলা ভাইয়া গুরুত্বপূর্ণ না, তবে কি মানে এই সালটা কি বোর্ড পরীক্ষাতে আসছে। ঠিক আছে, এই সালটা বোর্ড পরীক্ষাতে আসছে, এ কারণে দিলাম আর কি। সালগুলা গুরুত্বপূর্ণ না, তবে যে সালগুলা তোমাদের শুধু বোর্ড পরীক্ষাতে আসছে সেগুলো একটু দেখে রাখবা। ঠিক আছে, যাতে পরীক্ষায় যদি রিপিট প্রশ্ন হয় তাহলে যেন তোমরা পারো। আর এমনি সালগুলা এত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, ডিএনএ অণুর 2টি পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত? 2টা পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত? আচ্ছা আমরা আগে এই যে ডিএনএতে যাই, আমরা এখান থেকে কিছু জিনিস জানবো এখন। এটা মুগলা মুছে দেই। এই যে জিনিসটা একটু দেখো, এই যে ডিএনএ আছে না, এই যে ডিএনএ এখান থেকে একটা পূর্ণ গুণনের দৈর্ঘ্য, এই যে একটা পূর্ণ গুণনের দৈর্ঘ্য হইতেছে 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত? একটা পূর্ণ গুণনের দৈর্ঘ্য হইতেছে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে। এখন একটা পূর্ণ গুণনে ভাইয়া কয়টা নিউক্লিওটাইড থাকে? এই যে এগুলো হইতেছে একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড। ঠিক আছে, দেখো নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে হইতেছে এই যে পুরোটা, এগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। এই যে এগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা নিউক্লিওটাইড থাকে। তাহলে দেখো এই যে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? এটা হবে 3.4 অ্যাংস্ট্রম। এটা কিভাবে হইলো? দেখো তোমার 10টাতে থাকে হইতেছে তোমার 34 অ্যাংস্ট্রম, তাই না? 10টা নিউক্লিওটাইড সমান হইতেছে 34 অ্যাংস্ট্রম। তাহলে একটা নিউক্লিওটাইড সমান কত হবে? 34/10 মানে কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে পাশাপাশি 2টা নিউক্লিওটাইডের দূরত্ব কত ভাইয়া? 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর যদি তোমাকে বলে তোমাকে ডাবল হেলিক্সের ব্যাস, এই যে ডাবল হেলিক্স, দুইটা সূত্রকের ব্যাস বললে কত হবে? দুইটা সূত্রকের ব্যাস বললে হবে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কী জানলাম? দেখো আমি কী জানলাম, তাহলে আমরা এখানে একটু লিখি। দেখো ডিএনএ অণুর একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হইতেছে 34 অ্যাংস্ট্রম।
34 অ্যাংস্ট্রম। এরপরে কি বলবো, পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হইতেছে 3.4 অ্যাংস্ট্রম। 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এরপরে কি দেখছি, এরপরে দেখছি হইতেছে ডাবল হেলিক্সের ব্যাস। ডাবল হেলিক্সের ব্যাস কত ভাইয়া? ডাবল হেলিক্সের ব্যাস হইতেছে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম। এই ডাটাগুলো মনে রাখতে হবে। তাহলে কি বলছি, ডিএনএ অণুর একটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। পাশাপাশি দুইটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত ভাইয়া? 3.4 অ্যাংস্ট্রম। আর ডাবল হেলিক্সের ব্যাস কত? 20 অ্যাংস্ট্রম। তো দেখেন প্রশ্ন কি বলছে, দেখো ডিএনএ অণুর দুইটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত দেখো। তাহলে দেখো একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হইতেছে 3.334 অ্যাংস্ট্রম। তাহলে দুইটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত হবে? 2 × 3 4। 34 দুগুণা কত? 34 দুগুণা হইতেছে 68 অ্যাংস্ট্রম। তো 68 কোথায় আছে দেখো, গ নম্বরে দেখো 68 কিন্তু আছে। এটা হবে আনসার, ঠিক আছে, এটা হবে আনসার। দেখো এরপরে কি বলছে, দেখো ডিএনএ এর ডাবল হেলিক্সের ব্যাস কত? এই যে 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এই যে ভাইয়া এই ডাবল হেলিক্স মানে কি? মানে হইতেছে তোমার এই যে মনে করো ডিএনএ, এই যে ডাবল হেলিক্স দুইটা সূত্রকের যে তার যে ব্যাসটা এটা কত? এটা হইতেছে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে। ডাবল হেলিক্সের ব্যাস কত? এটা হইতেছে 20 অ্যাংস্ট্রম। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই, দেখো কি বলছে, নিচের কোনগুলো ডিএনএ ও আরএনএ উভয়ে পাওয়া যায়? ডিএনএ এবং আরএনএতে উভয়ে পাওয়া যায়। দেখো অ্যাডিনিন, গুয়ানিন এবং সাইটোসিন এই সবগুলা কোথায় পাওয়া যায়? ডিএনএ এবং আরএনএতে পাওয়া যায়। কিন্তু থাইমিন এটা কি শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায়, এটা মাত্র শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায়। এরপর ইউরাসিল এটা শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। তাহলে এডিনিন, গুয়ানিন আর সাইটোসিন এটা কি? এটা সব জায়গায় পাওয়া যায়। এবার তাহলে দেখো ভাইয়া এডিনিন আর থায়ামিন, না থায়ামিন তো শুধুমাত্র ডিএনএতে পাওয়া যায়। সাইটোসিন আর থায়ামিন এটাও কি? থায়ামিন আছে, তার মানে কি শুধু ডিএনএতে পাওয়া যায়। গুয়ানিন আর ইউরাসিল শুধুমাত্র আরএনএতে পাওয়া যায়। সাইটোসিন আর গুয়ানিন, হ্যাঁ এটা হবে আনসার। সাইটোসিন আর গুয়াসিন সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা এখন দেখো আমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। দেখো কি বলছে, দেখো একটি ডিএনএ সূত্রকে 20টি পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত? তাই ভাইয়া দেখো একটা প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তাইলে এখন 20টা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য বের করো, এটা তোমাদের বাড়ির কাজ। এবার দেখো কি বলছে, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টি? আমি তো বললাম এডিনিন আর থায়ামিনের মধ্যে 2টা, আবার গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে হইতেছে 3টা, তাই না? তাহলে 3টা। ডিএনএ এর একটি পূর্ণ ঘননে এডিনিন 3টে থাকলে গুয়ানিনের সংখ্যা কত? দেখো তোমরা এটা অনেকে ঘাবড়ে যাবা। দেখো একটা পূর্ণ গুণনে যতটা এডিনিন থাকবে ততটাই গুয়ানিন থাকবে, যতটা থাইমিন থাকবে ততটাই কি থাকবে? সাইটোসিন থাকবে, তাই না? তাহলে দেখো যদি 3টা যদি এডিনিন থাকে তাহলে কয়টা থাকবে? 3টাই গুয়ানিন থাকবে। আনসার কত? 3। বোঝা গেল? আচ্ছা আচ্ছা তাইলে এখন দেখো আমাদের আরেকটা টপিক, এটা হইতেছে জিন। তো দেখো আমাদের প্রশ্ন কি বলছে, বলছে যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? ভাইয়া দেখো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হইতেছে জিন, ঠিক আছে। তো এটাকে বলা হয় জিন, আনসার হবে জিন। আরএনএ মানে কি ভাইয়া? আরএনএ হইতেছে তোমার রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? আবার আরএনএ কি? ক্রোমোজোমের কিন্তু অস্থায়ী পদার্থ, তাই না? আবার ডিএনএ কি? ডিএনএর পূর্ণরূপ কি ভাইয়া? ডিএনএ পূর্ণরূপ হইতেছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এই ডিএনএটা কি? তোমার ক্রোমোজোমের কিন্তু স্থায়ী পদার্থ। আবার আরেকটা নাম আছে, এটা কি?
এটা হইতেছে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। আবার এই যে ক্রোমোজোমকে কি বলা হয়, ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। আবার একটু লিখে দেই, এটা হইতেছে তোমার বংশগতির, দেখো বংশগতির ভৌত ভিত্তি বললে কোনটা হবে, ভৌত ভিত্তি হলে ক্রোমোজোম, আর যদি বলে বংশগতির রাসায়নিক ভিত্তি, যদি বলে রাসায়নিক ভিত্তি তাইলে হবে ডিএনএ, তাহলে হবে ডিএনএ। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নে দেখো, আচ্ছা এই যে জিনকে কেন বংশগতির নিয়ন্ত্রক বলা হয়, কারণ দেখো একটা কোষের ভিতরে তোমার এই যে নিউক্লিয়াসটা থাকে, এটা কি, এইটা হইতেছে পুরোটা হইতেছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের ভিতরে কি থাকে বা এই যে ক্রোমোজোমগুলো থাকে, এই ক্রোমোজোমের কি থাকে, ক্রোমোজোমের ভিতরে কি থাকে, ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ। আবার এই যে ডিএনএর ভিতরে কি থাকে, জিনগুলা সাজানো থাকে। ঠিক আছে। এ কারণে আবার এই জিন কী করে ভাইয়া, এই যে আমরা যে কালো হব নাকি সাদা হব, এরপরে আমরা লম্বা হব নাকি খাটো হব, আমরা মোটা হব নাকি চিকন হব, এগুলো কিন্তু আমাদের জিন কিন্তু এগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু কী করে, সে নিয়ন্ত্রণ করে। এ কারণে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ কাকে বলা হয়, জিনকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন কী বলছে দেখো, টিএমবিতে টিএমবিতে কী থাকে, টিএমবিতে নিউক্লিক অ্যাসিড হিসেবে কী থাকে। দেখো এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড কয়টা, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুইটা, একটা হইতেছে তোমার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, একটা হইতেছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? এখন দেখো এই যে টিএমবি, এখন টিএমবির পূর্ণরূপ কি, টিএমবির পূর্ণরূপ হইতেছে টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এই যে তামাক গাছের যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এটাকে বলা হয় টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। এই যে টোবাকো মোজাইক ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে কোনটা থাকে, থাকে হইতেছে আরএনএ। কোনটা থাকে, থাকে হইতেছে আরএনএ। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই আমরা। দেখো কি বলছে, দেখো জীবের বৈশিষ্ট্য নির্ধারণে কোন ক্রমটি সঠিক। আচ্ছা, তোমাদের বইয়ে দেখো এটা সিরিয়াল, এটা ক্রম দেওয়া আছে। জীবের বৈশিষ্ট্য নির্ধারণে হইতেছে তোমার প্রথমে হইতেছে ডিএনএ, এরপরে আরএনএ, এই আরএনএ থেকে প্রোটিন, এরপর হইতেছে বৈশিষ্ট্য। ঠিক আছে, এই ক্রমটা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে দেখো ভাইয়া কোন ক্রমটা হবে, দেখো ডিএনএর পরে আরএনএ, তো কোথায় দেখো ডিএনএ আরএনএ ডিএনএ না, এটা হবে না, বৈশিষ্ট্য আরএনএ এটা হবে না, প্রোটিন ডিএনএ না, এটা হবে না, ডিএনএ আরএনএ প্রোটিন বৈশিষ্ট্য, দেখো গহ নম্বরে কিন্তু আছে। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে আমার গহ নম্বর। আচ্ছা, এরপরে প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে, ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লুকাস, তাকে বলা হয় লুকাস। এই যে কায়োজোমা, ক্রসিং ওভার, এগুলো তোমরা একটু বড় ক্লাসে গেলে তোমরা এগুলো বুঝতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম ভাইয়া, ক্রোমোজোমের যেই স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে, লুকাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এর পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ প্রকাশ পায়, জীবে প্রকাশ পায়। এখন দেখো এই যে মনে করো এই যে মেন্ডেলে একটা এই যে মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করছেন না, তিনি তখন কি করছিলেন ভাইয়া, তিনি করছিলেন হইতেছে একটা বড় একটা গাছ দিয়েছিলেন যেটার জিন হইতেছে টিটি, বড় হাতে টিটি, আরটা তিনি খাটো একটা গাছ নিয়েছিলেন, এটার জিন হইতেছে ছোটো হাতের টিটি। ঠিক আছে। এটা হইতেছে তোমার কি লম্বা মটরশুঁটি গাছ, আর এটা হইতেছে তোমার খাটো মটরশুঁটি গাছ। এখন দেখো প্রচ্ছন্ন জিন মানে কি, যে জিনটা প্রকাশ পাইতে বাধা পায়। মনে করো যে এই যে যদি লম্বা আর খাটো জিনের মধ্যে যদি কি হয়, তারা যদি কি করে, যদি এক্ষেত্রে যদি সংকরায়নটা যদি হয়, তো এক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে বলা হয় প্রকট জিন, আবার যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে বলা হয় কি প্রচ্ছন্ন জিন। তাহলে দেখো এই যে মেন্ডেলে যে তোমার সংকরায়নটা করছিল, এই যে এইটি থেকে তোমার দুইটা জিন, দুইটা গেমিট, তাই না? তো কী কী গেমিট ভাইয়া, এখান থেকে গেমিট হইতেছে দুইটা, এই একটা হইতেছে তোমার টি, আর একটা হইতেছে এই যে টি। এখান থেকেও কি এই হইতেছে একটা গেমিট, এই হইতেছে তোমার একটা গেমিট। ঠিক আছে। তারা যখন কি করবে, আমরা যখন
প্রথম বংশধরের ক্ষেত্রে তারা কীভাবে হবে, এই যে এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে, তখন সৃষ্টি হবে কোনটা, এই টি, আবার এটা মিলে হবে টি। তাহলে এখন দেখো ভাইয়া, এই দেখো এখানে আমার এই যে বড় হাতের যে লম্বা লম্বা মটরশুঁটি উদ্ভিদের যে জিনটা বড় হাতের টি, এটা এখানে প্রকাশ পাইছে, এটা এখানে কি প্রকট, ঠিক আছে। এ কারণে এই গাছটা কি হবে, এই গাছটা হবে লম্বা। সেমভাবে এখানেও কি হবে, এখানেও হবে লম্বা। বোঝা গেল, এটা হইতেছে তোমার প্রথম বংশধরের ক্ষেত্রে, প্রথম বংশধরের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এখন যখন দ্বিতীয় বংশধর যখন করব, দ্বিতীয়বার যখন আবার এই যে প্রথম বংশধরের মধ্যে আবার যখন সংকরায়ন আমরা যখন করব, তখন কি হবে, এখান থেকে একটা গেমিট সৃষ্টি হবে টি, এখান থেকেও একটা গেমিট আছে টি, এখান থেকেও গেমিট কোনটা টি, এখান থেকেও গেমিট কোনটা টি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে হইতেছে তোমার এটার সাথে এটা যাবে, আবার এটার সাথে যাবে হইতেছে, আচ্ছা একটু জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, আবার এটার সাথে যাবে হইতেছে তোমার কোনটা, দেখো আমি একটু দেখো, এই যে এটার সাথে যাবে হইতেছে এইটা একবার, আবার এটার সাথে যাবে হইতেছে এইটা একবার। সেমভাবে এই যে এইটার সাথে যাবে হইতেছে এটা একবার, আবার এইটার সাথে যাবে হইতেছে এই যে এটা একটা। তাহলে এখানে কি সৃষ্টি হবে ভাইয়া, এখানে কি, এখানে হবে হইতেছে তোমার টি, বড় হাতের টি, এখানে হবে তোমার টি টি, আর এখানে কি হবে, এখানে হবে হইতেছে তোমার টি, এখানে হবে তোমার টি, তাই না, এগুলো সৃষ্টি হবে না। এটা কখন ভাইয়া, এটা তোমার হইতেছে 2 নম্বর বংশধরের ক্ষেত্রে, ঠিক আছে, 2 নম্বর সংকরায়নের ক্ষেত্রে এটা হয়। তাহলে দেখো এখানে এই এটা কি হবে, এটা হবে লম্বা, এটাও কি হবে লম্বা, এটাও হবে কি লম্বা, কিন্তু এই যে দেখো এটা কি হবে, এটা হবে কি খাটো, এটা কি হবে, এটা হবে তোমার খাটো। এটা কি ভাই, এটা হইতেছে তোমার প্রচ্ছন্ন, এটা হইতেছে তোমার প্রচ্ছন্ন, আর বাকি যে 3টা যে লম্বা হইতেছে এগুলো কি, এগুলো হইতেছে তোমার প্রকট। তাহলে দেখো আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হইতেছে প্রচ্ছন্ন জিন F2 বংশধরে কত ভাগ জীবে প্রকাশ পায়। তাহলে দেখো এই যে প্রচ্ছন্ন জিন মানে কোনটা, এই যে ছোটো উদ্ভিদের যে জিনগুলা, তাই না। তো এখানে দেখো F2 বংশধরে, এই যে F2 বংশধরে কত ভাগ কতটা জীবে প্রকাশ পাইছে, দেখো মাত্র একটা জীবে প্রকাশ পাইছে, তাই না। এই যে প্রচ্ছন্ন খাটো, এটা খাটো, আর বাকি 3টা কি, বাকি 3টা হইতেছে লম্বা, এই 3টা হইতেছে প্রকট, ঠিক আছে। তো কত ভাগ জীবে প্রকাশ পাইছে ভাইয়া, 4 ভাগের 1 ভাগ না, মানে কি 1/4, 1/4। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে 1/4। বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। দেখো এর পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে, মেন্ডেলের তত্ত্বের প্রয়োগ রয়েছে কোনটিতে। দেখো এটা কিন্তু সরাসরি তোমাদের বইয়ের লাইনে দেওয়া আছে, এটা হইতেছে তোমার উন্নত জাতের শস্য উৎপাদনে, উন্নত জাতের শস্য উৎপাদনে কি করা হয়, এই যে মেন্ডেলের এটা তত্ত্বটা কি করা হয়, এখানে প্রয়োগ করা হয়, ঠিক আছে, ওই যে উন্নত জাত তৈরি করতে এই যে আমাদের এভাবে করা। আচ্ছা, তো এখন আমাদের, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের আরেকটা টপিক হইতেছে ডিএনএ টেস্ট। তো দেখো এখান থেকে কি প্রশ্ন আসে, দেখো প্রশ্ন কি বলছে, ডিএনএ টুকরোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে, এই আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় কি ইলেকট্রোফোরেসিস। ডিএনএ টুকরোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে, তাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রোফোরেসিস। আচ্ছা এখন দেখো এই যে ইলেকট্রোফোরেসিস আছে, এই যে ইলেকট্রোফোরেসিসে কি কি ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হইতেছে এগারোজ, এটা একটু মনে রাখবা, এগারোজ। আর আরেকটা কি, আরেকটা হইতেছে তোমার পলি অ্যাক্রিলামাইড,
অ্যাক্রিলামাইড জেল। ঠিক আছে, তো দেখো এই যে কি প্রশ্ন কি বলছে, ডিএনএ টুকরোকে তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করে প্রক্রিয়া কি বলে, ইলেকট্রোফোরেসিস বলে। এখানে কি কি আছে, এগারোজ আর পলিঅ্যাক্রিলামাইড জেল, অ্যাক্রিমালাইড জেল। ঠিক আছে, এগুলো তোমার বইয়ে আছে, একটু বানানগুলো একটু দেখে ফেলবা। ঠিক আছে, এখানে লেখা একটু বুঝতে অসুবিধা হলে তোমরা বানানটা একটু বই থেকে দেখে ফেলবা। আচ্ছা, এরপর দেখো ভাইয়া এই যে পিসিআর, এরপর দেখো পিসিআর মানে কি, পিসিআরের যে পুনরূপটা কিন্তু লাগবে, এটা হইতেছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটার পুনরূপ। ঠিক আছে, তোমার পরবর্তী প্রশ্নে যাই। দেখো কি বলছে, অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে কোন পদ্ধতির টেস্ট করতে হয়। অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে কোন পদ্ধতির টেস্ট করতে হয়, এই যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর, এই টেস্টটা করতে হয়, এই টেস্টটা করতে হয়। বোঝা গেল? আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমাদের নতুন টাইপ হইতেছে মানুষের লিঙ্গ নির্ধারণ। তো ভাইয়া আমরা এটা পরবর্তী ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে, তো আজকে এতটুকুই। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা, পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।